আচ্ছা, তোমাদের বলছিলাম যে তোমাদের হচ্ছে 3টা চ্যাপ্টারের উপর মিড পরীক্ষা হবে, রাইট? অলরেডি আমরা 2টা চ্যাপ্টার শেষ করছি, আজকে হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার আমরা শুরু করব। তো ইনশাল্লাহ আমরা নেক্সট যে 23 তারিখে আমরা শেষ করে দিতে পারবো তোমাদের মিডের সিলেবাস। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিকশন নিয়ে। ওকে, যারা তোমরা ক্লাসে আসো না, বাকি কি করবা তোমরা এখন? কীভাবে মেকআপ করবা? ইউটিউবে যে লেকচারগুলো আছে ভালোভাবে দেখে নিবা, ঠিক আছে? তো টেক্সটাইল ফিজিক্সের অনেক ভালো ভালো লেকচার দেওয়া আছে ইউটিউবে, তোমরা ইউটিউব থেকে লেকচারগুলো দেখে নিবা। যদি না বুঝতে পারো সেটা আমাকে এসে বলবা, হ্যাঁ, আমি তোমাদের বুঝিয়ে দিব। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিকশন নিয়ে। কী নিয়ে আলোচনা করব? ফ্রিকশন নিয়ে আলোচনা করব। ফ্রিকশন নিয়ে আলোচনা করব। তোমাদের সোয়েলিং যখন পড়িয়েছিলাম বা মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার যখন পড়িয়েছিলাম, ফ্রিকশন নিয়েও মোটামুটি একটু আলোচনা করেছিলাম, রাইট? ফ্রিকশন আসলে কি? মেইনলি ঘর্ষণ, রাইট? তো ফ্রিকশন যখন হয়, ফ্রিকশন টেক্সটাইলের জন্য ভালো নাকি খারাপ? তোমাদের বলেছিলাম যে ফ্রিকশনটা আমাদের টেক্সটাইলের জন্য খারাপ। শুধু খারাপ না, টেক্সটাইলের ক্ষেত্রে ভালো কিছু দিক রয়েছে ফ্রিকশনের। ওকে, ফ্রিকশনের কিছু কি আছে? ভালো দিকও রয়েছে, ফ্রিকশনের আবার ক্ষতিকারক দিকও রয়েছে। সো আজকে যেটা আমরা জানবো যে ফ্রিকশনে শুধু যে টেক্সটাইলের জন্য ক্ষতি করে এমন না, ফ্রিকশন টেক্সটাইলের জন্য ভালো কিছু করে, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? এখন আসলে ফ্রিকশন আসলে কি? আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রিকশনটা আসলে কি, আমরা একটু দেখে নিই। ডিফাইন ফ্রিকশন। ডিফাইন কি? ফ্রিকশন। ইম্পর্টেন্স অফ ফ্রিকশন। ইম্পর্টেন্স অফ ফ্রিকশনস। তারপর আমরা দেখবো হচ্ছে প্রবলেম অফ ফ্রিকশনস। প্রবলেমস অফ ফ্রিকশন। সবাই খাতা কলম বের করো, হ্যাঁ? প্রবলেম অফ ফ্রিকশন। তারপর আমরা পড়বো হাউ টু মিনিমাইজ দ্য ফ্রিকশন। হাউ টু মিনিমাইজ দ্য কি? ফ্রিকশন। ওকে, তো আমরা মোটামুটি এগুলোই দেখার চেষ্টা করব। এছাড়া কিছু মেথড আছে, অর্থাৎ ফ্রিকশনগুলো কীভাবে মেজার করা হয় সেটাও আছে। মেজার অফ ফ্রিকশন অথবা মেথড অফ ফ্রিকশন। মেথড অথবা মেজার অফ ফ্রিকশন। এগুলো আমরা এই চ্যাপ্টারে দেখার চেষ্টা করব, ঠিক আছে? এখন আসো, প্রথম 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডিফাইন ফ্রিকশন। আসলে ফ্রিকশন কি জিনিস সেটা সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। আমরা ফ্রিকশন পড়ার আগে আরেকটা জিনিস সম্পর্কে একটু জেনে নিব, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে কি বলছিলাম? রাইট। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মিনস হচ্ছে স্থির তড়িৎ। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মিনস হচ্ছে কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি মিনস কি আসলে? আচ্ছা, তোমাদের বলতেছিলাম হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, রাইট? স্ট্যাটিক ইলেকট্রিসিটি আসলে কি বলছিলাম বলো তো? টেক্সটাইলের জন্য রিডিউস করতে হবে নাকি বাড়াতে হবে? কি বলছিলাম তোমাদের? রিডিউস করতে হবে। কারণ কি বলো তো? সবসময় মনে রাখতে হবে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফলেই কি প্রডিউস হয়? ফ্রিকশন প্রডিউস হয়। অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি কী করে? ফ্রিকশন প্রডিউস করে। এই জন্য আমাদের যেটা করতে হয় সবসময়, যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কমাইতে হবে সবসময়। ক্লিয়ার? কখনো যদি বলা হয় যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি টেক্সটাইলের জন্য ভালো নাকি খারাপ, উত্তর হবে খারাপ। ওকে, কারণ কি বলতো? যত বেশি ফ্রিকশন হবে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। ক্লিয়ার? এখন আমরা ডেফিনেশনে যাই যে আসলে ফ্রিকশনটা আসলে কি। ফ্রিকশন হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা সলিড সারফেস লাগবে। কি লাগবে? সলিড সারফেস লাগবে। সলিড সারফেসের মধ্যে কি হবে বলতো? একটা আরেকটার এগেনস্টে কাজ করবে। এখন দেখো, স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রডিউস হওয়ার জন্য কি কি দরকার? একটা পজিটিভ আয়ন আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন। এটার ফলে তো ইলেকট্রনের সৃষ্টি হয়, রাইট? দুটো যদি একই হতো, যদি দুটোই পজিটিভ হতো, তাহলে কি হতো? বিকর্ষণ করতো। বিকর্ষণ ইংরেজি কি বলতো? রিপালস। অর্থাৎ ইলেকট্রিসিটি তৈরি হওয়ার জন্য শর্ত কি? একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস। এটার ফলে তাহলে কি হবে? ইলেকট্রিসিটি সৃষ্টি হবে। বাট ফ্রিকশন সৃষ্টি হওয়ার জন্য যেটা, ফ্রিকশনটা কার মধ্যে হবে? ফাইবারের মধ্যে হতে পারে, ইয়ানের মধ্যে হতে পারে এবং ফেব্রিকের মধ্যে হতে পারে। এখন আসো, ফ্রিকশন হওয়ার শর্ত হচ্ছে সেটা দুটো সেম ফাইবার
অথবা অর টু ডিফারেন্ট ফাইবার, অথবা টু ডিফারেন্ট ফাইবার। কি বললাম বলো তো? ইয়েস, ফ্রিকশন স্ট্যাটিক ইলেকট্রিসিটি হওয়ার জন্য কি একটা পজিটিভ হইতে হবে, একটা নেগেটিভ হইতে হবে, বুঝছো কিন্তু। বাট ফ্রিকশন হওয়ার জন্য কি হইতে হবে, দুটা সেম ফাইবারের মধ্যেও ফ্রিকশন হতে পারে, দুটা আলাদা ফাইবারের মধ্যেও ফ্রিকশন হতে পারে। তাহলে ফ্রিকশন হওয়ার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি বলতো, একটা সলিড সারফেস হবে, সলিড সারফেস। তোমাদের আরেকটু ভালো করে মনে করাই দিই, যাদের বাসা গ্রামে তোমরা দেখবা যে তোমাদের যে মিটারটা আছে সেই মিটারের সাথে একটা আর্থিনের তার মাটির সাথে লাগাই দিয়েছে। তার রিজনটা কি আসলে? তার রিজনটা হচ্ছে বলতো, আমরা বাসা বাড়িতে যেটা করি 220 ভোল্টের কারেন্ট কি করি আমরা বলতো, নিতে পারে আর কি, লোড নিতে পারে। তো আর মাঝে মাঝে যখন বজ্রপাত হয় দেখবা যে টিভি ফ্রিজ এগুলো নষ্ট হয়ে যায়, রাইট? কেন নষ্ট হয় আসলে? নষ্ট হওয়ার রিজনটা হচ্ছে এই যে এক্সট্রা যে ভোল্টেজটা উৎপন্ন হয় ইলেকট্রিসিটির এই যে বজ্রপাতের ফলে, সেটা কি করে, অ্যাবজর্ব করতে পারে না। এই জন্য কি হয়, এক্সট্রা যে চার্জগুলো সেগুলো কি মাটির নিচে কিন্তু চলে যায় আর্থিনের মাধ্যমে, রাইট? এটা ওকে, এটা কিন্তু তার রিজন। তাহলে আমি যদি বলা হয় যে ফ্রিকশন কাকে বলে, তোমরা বলবা যে ফ্রিকশন হবে কি, একটা সলিড সারফেসের মধ্যে একটা আরেকটার এগেনস্টে কাজ করবে। এগেনস্টে কাজ করা বলতে কি বলো তো, ধরো একটা মেশিন, একটা মেশিন কি কন্টিনিউয়াস চলতেছে না? তোমাদের আরেকটা জিনিস আমি বলছিলাম, ফার্স্ট যেদিন ক্লাস হয়, যেহেতু ফ্রিকশন পড়াচ্ছি, দুইটা সেকশনের কথা বলছিলাম। একটা হচ্ছে কোন উইন্ডিং, তোমাদের মনে আছে কি না, যদি না থাকে তাহলে বলবো। একটা হচ্ছে কোন উইন্ডিংয়ের কথা বলেছিলাম, আর একটা হচ্ছে হার্ড উইন্ডিংয়ের কথা বলছিলাম। হার্ড উইন্ডিং আর একটু বলি, কোন উইন্ডিংয়ে কী করা হয়, এটা মূলত ইয়ানের সেকশন। ফ্রিকশনটা মূলত ইয়ান নিয়ে বেশি কথাবার্তা হবে, ওকে? এটা মূলত ইয়ানের সেকশন, কোন উইন্ডিং এবং হার্ড উইন্ডিং। কোন উইন্ডিংয়ে যেটা করা হয় যে বড় ববিন থেকে ছোট ববিনে পরিণত করা হয় সুতাগুলোকে। হার্ড উইন্ডিংয়ের ক্ষেত্রে যেটা করা হয়, সেটা হচ্ছে আমি যে বারবার বলি, সুতার প্যাকেজ আকারে তৈরি করা হয়। কি করা হয়? সুতার প্যাকেজ আকারে। আমরা যে সুইং থ্রেডগুলো ব্যবহার করি, কি ব্যবহার করি বলেন তো? সুইং থ্রেডগুলো ব্যবহার করি। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মিটারে জড়ানো থাকে। কি থাকে? এখান থেকে কিন্তু ইম্পর্টেন্স অফ ফ্রিকশন কি সেটাও ভালো বোঝা যাবে, একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, সুইং থ্রেড, তাহলে আমি দেখো সুইং থ্রেডের ক্ষেত্রে 5000 মিটার পর্যন্ত সুতাগুলো ববিনের মধ্যে জড়ায়। কত? 5000 মধ্যে। এখন দেখো, আমি তোমাদের বলছিলাম যে ফ্রিকশনটা খারাপ। এখন আসো ইম্পর্টেন্স অফ ফ্রিকশনে আমি আসতেছি। 5000 মিটার যখন সুতা আমি জড়াবো, ধরো প্রত্যেকটা মেশিনে একটা নির্দিষ্ট আরপিএম আছে না, বলছিলাম। আরপিএম মানে হচ্ছে রিভলিউশন পার মিনিট। ধরো আমি না, রিভলিউশন পার মিনিট, রোটেশন পার মিনিট বলতে পারো, প্রতি মিনিটে কতবার ঘোরে, কিন্তু আমরা বলি সবসময় রিভলিউশন পার মিনিট। ঠিক আছে, আমি রোটেশনটা কোথাও দেখি নাই, আমি যেখানে দেখছি সব জায়গায় রিভলিউশন পার মিনিটই লেখা আছে, একই কথা। মানে যেহেতু প্রতি মিনিটে কতবার ঘোরে, রোটেশন মানেও তো ঘোরা, এই জন্য একই কথাই। ঠিক আছে, সমস্যা নেই। রিভলিউশন পার মিনিট অথবা রোটেশন পার মিনিট, তুমি যেটাই বলো না কেন। এখন যেটা বলতেছিলাম, ইম্পর্টেন্স অফ ফ্রিকশন। একটু আগে আমরা জানি ফ্রিকশনটা খারাপ, আবার বলতেছি স্যার ফ্রিকশনটা ভালো। কেন ভালো? এখন দেখো, মেশিনটা যখন একটা নির্দিষ্ট আরপিএমে চালানো দরকার, ধরো যারা নিটিংয়ে কাজ করছো, নিটিং সেকশনে যারা কাজ করো, এখানে একটা হচ্ছে কি করা হয়, ফল্ট চেক করার জন্য একটা মেশিন ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে ফেব্রিকেতে অনেক ধরনের ফল্ট থাকে, সে ফল্টগুলো চেক করা হয় মেশিনে। এখন যখন কাপড়টা যখন মেশিনের মধ্যে পাস করা হচ্ছে, ফল্টগুলো কিন্তু তোমার চোখে দেখতে হয়। ধরো কোনো একটা হোল আছে, মানে গর্ত আছে, সেটা তুমি একটা পয়েন্ট, পাটটা আছে এটা আরেকটা পয়েন্ট, মানে এগুলো হচ্ছে ফেব্রিকের ফল্ট, তুমি চেক করলা। কিন্তু দেখো এই মেশিনটা যখন চলতেছে 40 আরপিএম এ মেশিনটা চলতেছে, ওকে? আরপিএম 40 আরপিএম এ মেশিন চললে যখন কি হয়, মেশিনের মধ্যে যে কাপড়টা পাস করা হবে, তুমি কিন্তু দেখতে পাবে ইজিলি কাপড়টা আস্তে আস্তে আসতেছে, মানে কয়টা ফল্ট দেখতে পাবা। এখন এই মেশিনটা যখন 40টা চালানোর কথা, যেখানে যখন 80টা চালানো হয়, তাহলে কি পাস হয়ে যেতেছে। সেক্ষেত্রে ক্ষতি আছে কি বলতো? রাইট, স্পট তো বুঝতে পারতেছি না। এখন এই নিটিংয়ের পর কাপড়টা কই যাবে? ডাইংয়ে। ধরো কোনো একটা হোল আছে, গর্ত আছে, এখানে যখন ডাইস কেমিক্যাল ঢুকবে, গর্তটা আরও বড় হয়ে যাবে, মানে পুরো কাপড়টাই ওয়েস্টেজ। তো নিটিং সেকশন খুব গুরুত্বপূর্ণ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখো 40 আরপিএমে চালালাম আর 80 আরপিএমে আমি চালালাম, তখন কি হলো? ফ্রিকশনের বেশি সৃষ্টি হলো, সুতা ছিঁড়ে গেল। ঠিক আছে, এখন আবার বলা হচ্ছে, আমি যখন একটা সুইং থ্রেড তৈরি করবো,
ববিনের মধ্যে 5000 মিটার সুতা আমি জড়াবো। এখন দেখো তুমি যখন ফ্রিকশন মানে কি, তুমি একটা ফোর্স প্রয়োগ করবা, ফ্রিকশন মানে কি ফোর্স প্রয়োগ করবা। এখন ববিনের মধ্যে যদি তুমি ফোর্স প্রয়োগ না করো তাহলে সুতা কি জড়াবে? তাহলে তুমি যখন এমনি একটা দেখো না মাঝে মাঝে সুইং টান দিলে দেখবা যে পুরা সুতা খুলে একবার সুতার প্রেস লাগলেই ওই সুতা কিন্তু আর তুমি লাগাতে পারবে না, কারণ হচ্ছে এটা কি সুইং থ্রেডের কাজে ব্যবহার করা হয়। তেমনি তাহলে কি হবে বলো তো, অর্থাৎ ফ্রিকশন বেশিও হওয়া যাবে না, আবার ফ্রিকশন বেশি কমও হওয়া যাবে না, একটা নির্দিষ্ট মিডিয়াম পর্যায়ে হইতে হবে। নির্দিষ্ট মিডিয়াম পর্যায়ে বলতে বোঝানো হয়েছে, দেখো যদি আমি এই মেশিনটা 40 RPM না চালাই, যদি আমি 80 RPM চালাই তাহলে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এখন দেখো 40 RPM চালানোর কথা ছিল, ধরো 50ই চালাইছি, তারপরে মোটামুটি কিন্তু বোঝা যাবে ফল্টগুলো। সেটা ক্ষেত্রে বলা হয়েছে যে ফ্রিকশনটা গুরুত্বপূর্ণ কেন, এর রিজনটা হচ্ছে আমি যখন ববিনের মধ্যে সুতাটা জড়াচ্ছি, আমি যদি ফোর্স প্রয়োগ নাই করি ববিনের মধ্যে সুতা জড়াবে 5000 মিটার, কিন্তু বুঝো মনে করো এটা একটা ববিন, ধরো এটা একটা ববিন, ববিনের মধ্যে কি হবে বলো তো, সুতাগুলো কিন্তু পেঁচাবে। এখন সুতা যদি এখানে যদি ফোর্স প্রয়োগ না করো সুতা কি ভালোভাবে পেঁচাবে? পেঁচাবে না। কিন্তু এই জন্য ফ্রিকশনটা খুবই গুরুত্বপূর্ণ, ফ্রিকশনটা গুরুত্বপূর্ণ। বুঝা গেছে ফ্রিকশনটা কেন গুরুত্বপূর্ণ? কিন্তু সে ফ্রিকশনের মাত্রাটা কি হইতে হবে, এটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে। ওকে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? তাহলে আমি আবার আসি, দুইটা জিনিস একটু ভালো করে বলি যে ডিফাইন ফ্রিকশন, ফ্রিকশন কাকে বলে? না, নির্দিষ্ট লিমিটেশন নেই। হ্যাঁ হ্যাঁ, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম কোন উইন্ডিং আর হার্ড উইন্ডিং। এখানে আসি, হার্ড উইন্ডিংয়ে যখন সুতাটাকে এই যে ববিনের মধ্যে জড়ানো হয় তার আগে সুতাটা চালানো হয়, সেখানে একটা মোম ইউজ করা হয়। কি ইউজ করা হয়? মোম। এই মোম ইউজ করার উদ্দেশ্য হচ্ছে ইয়ানটা যখন এই দিকটা পাস করা হবে ওই কি হবে, ওই মোমটা গলে যাবে, বাট সুতা স্মুথলি কি হবে, স্লিপি হবে এবং স্মুথলি পাস হবে, তাহলে সুতার কোনো প্রকার ক্ষতি হবে না। ওই মোমটা, ওই যে মেশিন চলতেছে, মেশিনের ফ্রিকশনে মোমটা গলে যাবে, বাট সুতার কোনো প্রকার ক্ষতি হবে না। স্ট্রেংথও বৃদ্ধি পায়, সুতার স্ট্রেংথটাও বৃদ্ধি পায়। কিন্তু দেখো যদি আমি ওই মোম ইউজ না করতাম কি হইতো, সুতাই তো তোমার ছিঁড়ে যেত। কারণ কি বলতো, একটা জিনিস মনে রাখবা, সুতা তো যেহেতু মেশিন নির্দিষ্ট RPM চালানো, বাট কন্টিনিউয়াস ঘুরতেছে না, তো এটা একটা ফ্রিকশনের সৃষ্টি হয়। এই ফ্রিকশনটা কমানোর জন্য আমরা যখন পড়বো না হাউ টু মিনিমাইজ দ্য ফ্রিকশন, এটাকে কি বলা হয় বলতো, ওয়াক্স, ওয়েল, এগুলোকে বলা হয় লুব্রিকেন্ট, এগুলোকে বলা হয় লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট দিয়ে কী হয়, ফ্রিকশনটাকে মিনিমাইজ করা হয়। আমরা যখন যাব তখন আমরা দেখব। ক্লিয়ার? বলো। যেমন আমাদের হচ্ছে মেশিনের ক্ষেত্রে আমরা অনেক সময় সিলিকন ইউজ করি সুতায়। হ্যাঁ, এটাও সেম স্মুথ করে। হ্যাঁ, সিলিকনও ইউজ করা হয়। হ্যাঁ, সিলিকনও ইউজ করা হয়। হ্যাঁ, যেমন এই যে আপনি বললেন যে এটা বারবার যাচ্ছে, যখন ওয়েটের সুতাটা বারবার আপ এন্ড ডাউন করে তখন ওইখানে একটা টান বা একটা ঘর্ষণের সৃষ্টি হয়। ইয়েস, রাইট। কারণ কি দেখো তো, আমরা বলে আসছি সুতাগুলো এরকমভাবে থাকে। হ্যাঁ, সুতাগুলো যেভাবে ইন্টারলেসিংয়ের মাধ্যমে থাকে, হ্যাঁ, একটার সাথে আরেকটা ইন্টারলেস হিসেবে থাকে। ওকে, এভাবে সুতাগুলো কি থাকে, ইন্টারলেস হিসেবে থাকে, অর্থাৎ একটার সাথে আরেকটা সুতা ওভারল্যাপ হয়, পাস করা হয়। ইয়েস, এই জন্য ওইটা আমরা যখন মিনিমাইজ করবো তখন এখানে ব্যবহার করবো লুব্রিকেন্ট। যত প্রকার সিলিকন আছে, ওয়েল আছে, ফ্যাট আছে, ওয়াক্স আছে, সবগুলো লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়, মিনিমাইজ দ্য ফ্রিকশন। এই বাইকেও তো আমরা ব্যবহার করি, আবার সাইকেলেও ব্যবহার করি, রাইট? সাইকেলের যে চেন আছে, চেনে আমরা ইউজ করি। হ্যাঁ, এগুলো তো আমরা ব্যবহার করি। তাহলে এখন আসো, তাহলে ফ্রিকশন এখান থেকে ভালো করে পড়তে হবে যে ফ্রিকশন আসলে কি। তাহলে ফ্রিকশনটা কি বলো তো, ফ্রিকশনটা হচ্ছে হওয়ার জন্য একটা সারফেসের মধ্যে কি থাকবে, একটা ফোর্স থাকবে, সেই ফোর্সের মধ্যে একটা আরেকটার এগেনস্টে কাজ করবে। মানে একটা ফাইবার আরেকটা ফাইবার, হ্যাঁ, সেটা হতে পারে কটন, সেটা হতে পারে কটন, সেটা হতে পারে কি বলতো, কটন পলিস্টার। ক্লিয়ার? ক্লিয়ার। আর ইম্পর্টেন্স অফ ফ্রিকশনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য তোমাদের অলরেডি বলে ফেলেছি। সে বৈশিষ্ট্যটা কি বলতো, এই যে আমরা ববিনের মধ্যে সুতা জড়াই, ইয়েস, যদি আমরা ফোর্স প্রয়োগ না করি, একদমই ফোর্স না দেই, তখন কি হবে বলতো, লুজ, পেঁচাবে না, ওয়াইন্ডিং হবে না। তো এটাও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো ফল্টগুলো কি হয়, ফল্ট বোঝা যাচ্ছে তো পড়াটা? এখন আসো প্রবলেমস অফ ফ্রিকশন, খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো দেখো প্রবলেমগুলো কি হয়। নাম্বার 1 হচ্ছে নেভস ফর্মেশন হয়। কি হয়?
নেভস ফরমেশন হয়। কি হয়? নেভস চিনো? নেভস ফরমেশন লেখো প্রবলেমগুলো। নেভস ফরমেশন হয়, নেভস ফরমেশন হয়। নেভস কি আসলে? নেভস কি? আর একটা জিনিস বৃদ্ধি পায়, ইয়ান হিয়ারিনেস বৃদ্ধি পায়, ইয়ান হিয়ারিনেস বৃদ্ধি পায়। নেক্সট মানে হচ্ছে গুটি গুটি না স্যার? ইয়েস, মাঝে মাঝে দেখো কাপড়ে ভুরভুরি ওঠে না, বাংলা ভাষায় বলে ভুরভুরি ওঠা। এক্সট্রা যে সুতাগুলো, যে জিনিসগুলো, ইয়ান হিয়ারিনেস ইজ ইনক্রিজ, রাইট। নেভস, আরেকটা জিনিস মনে রাখবা, নেভস হচ্ছে ইয়ানের একটা ফল্ট। নেভস কি? ইয়ানের ফল্ট। এটা আরেকটা নাম আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে আইপিআই। তোমাদের বলছিলাম মনে হয়। আইপিআই মানে কি বলছিলাম বলো তো? এটাকে একত্রে বলা হয় ইমপারফেকশন ইন্ডেক্স, রাইট? কি বলা হয়? ইমপারফেকশন ইন্ডেক্স। ইমপারফেকশন ইন্ডেক্স কিভাবে গঠিত হয় সেটা হচ্ছে, এটা কিন্তু একটা ইয়ানের ফল্ট। কি বললাম? এটা একটা ইয়ানের ফল্ট। এটা কিভাবে গঠিত হয়? এখানে আছে হচ্ছে নেভস, এখানে আছে হচ্ছে থিক প্লেস, এখানে আছে থিক প্লেস, আর একটা আছে কি বলতো? আরেকটা আছে থিন প্লেস, আরেকটা আছে থিন প্লেস। মোটা জায়গা, হ্যাঁ, রাইট। এই তিনটাকে একত্রে বলা হয় আইপিআই। এটাকে কি বলা হয় একত্রে? আইপিআই মানে ইমপারফেকশন ইন্ডেক্স। ক্লিয়ার? এটা তো তাহলে ঘটে হচ্ছে নেক্সট পাত দিলে যদি আমি মোটা চিকনের কম জায়গা কম হবে, তাহলে এটা তো ড্রাফটিং জোনে কম বেশি হয়ে গেলে বা ছুটি থাকে এই সমস্যা হয়। ইয়েস, এটাকে বলা হয় ইয়ানের ফল্ট। না, ভালো বলতেছে, সবই ঠিক আছে, না বেসিক জিনিস। ক্লিয়ার? তাহলে কি বলা হয় বলো তো? এটাকে ইমপারফেকশন ইন্ডেক্স হয়। তাহলে আর কি হতে পারে? তাহলে প্রবলেমের মধ্যে একটা বললাম যে নেভস ফরমেশন হয়, 2 নাম্বারটা কি বললাম বলো তো? ইয়ান হিয়ারিনেস বৃদ্ধি পায়। আর কি হয়? আর কি হয়? স্ট্রেন কমে যায়, লেস। তারপর কি হতে পারে? তারপর হচ্ছে ফাইবারগুলো ড্যামেজ হয়। ফাইবার ড্যামেজ হয়। ড্যামেজ হবে না? যখন ফ্রিকশন বেশি হবে ফাইবার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর ফাইবার হ্যান্ডেল প্রপার্টি মানে এক্সট্রাটা বলা হচ্ছে এখানে। ফল্টগুলো যখন বলা হচ্ছে তখন এক্সেস যে আমার ফ্রিকশন হচ্ছে সেটার ক্ষেত্রে বলা হচ্ছে। আমি একটু আগে বলছিলাম তোমাদের ফ্রিকশন বেশি হওয়া ভালো না, কম হওয়া ভালো না, একটা মিডিয়াম। বাট যখন ফল্ট হয় তখন কি এক্সেস, ওকে, এটাই ধরে নিতে হবে, হ্যাঁ, নাহলে তো আমরা বলতে পারবো না এগুলো। ফেব্রিক হ্যান্ডেল প্রপার্টিস কি হয় বলো তো? হ্যাম্পার্ড হয়, হ্যাম্পার্ড। হ্যান্ডেল প্রপার্টিস বলে অনেকগুলো আছে এর মধ্যে। এখন আসো হ্যান্ডেল প্রপার্টিস অথবা আরেকটা নাম আছে মেকানিক্যাল প্রপার্টিস। এটা আছে কি? মেকানিক্যাল প্রপার্টিস। তোমাদের আমি মেকানিক্যাল প্রপার্টিস পড়াইছি না? কি পড়াচ্ছিলাম বলো তো? মেকানিক্যাল প্রপার্টিসকে 4 ভাগে ভাগ করা হয় মেইনলি। কীভাবে? 4 ভাগে। একটা হচ্ছে টেনসাইল প্রপার্টিস, টরশনাল প্রপার্টিস পড়াইছিলাম, ফ্লেক্সুরাল প্রপার্টিস, রেসিডুয়াল প্রপার্টিস। এই পড়াইছি না? হ্যাঁ, অবশ্যই পড়াইছি, প্রথম দিনই পড়াইছি। মেকানিক্যাল প্রপার্টিস 4 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, ফ্রিকশনাল প্রপার্টিস মেইনলি 3 ভাগে ভাগ করা হয়। ফ্রিকশনালটাকে আমরা 4 নম্বর ভাগে ভাগ করছিলাম। এই হ্যান্ডেল প্রপার্টিসের মধ্যে অনেকগুলো আছে, যেমন ধরো এটা আছে ব্রেকিং পয়েন্ট, ব্রেকিং লোড, স্টেজ, স্টেইন, এগুলো ছিল, তাই না? ছিল কি না বলো তো? তারপর ছিল কি? ওয়ার্ক ফ্যাক্টর, ওয়ার্ক অফ রাপচার, ওয়ার্ক রিকভারি, অনেকগুলো আছে। এগুলো হচ্ছে হ্যান্ডেল প্রপার্টি, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেটা বলা হচ্ছে, দেখো ধরো ফ্রিকশন অনেক বেশি হচ্ছে, যেমন আমরা সুইং মেশিন ব্যবহার করি না? মেয়েরা যারা আছে, যারা জামা কাপড় সেলাই করো, অনেকে আছে, মাঝে মাঝে দেখবে সুতা ছিঁড়ে যায়, রাইট? দেখো ইন্ডাস্ট্রিতে শুধু যে সিঙ্গেল সুতাতে চলে এমন না, ডুয়েল সুতা আছে, ডাবল সুতা, অনেকগুলো আছে, মাল্টিপল সুতা দিয়ে কিন্তু কাপড় সেলাই করা হয়, রাইট? এখন দেখো এই মেশিনগুলোর প্রত্যেকটা মেশিনে একটা নির্দিষ্ট আরপিএম আছে। যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন ছিলাম মাঝে মাঝে, আমি যখন অপারেশন টিমে ছিলাম তখন দেখতাম যে তোমার হচ্ছে
সুতা ছিঁড়ে গেছে, সুতা ছিঁড়ে গেছে, বারবার যখনই সুইং করতে যায় সুতা ছিঁড়ে যায়। এখন আমাকে বলা হলো যে আপনি ফাইন্ড আউট করেন যে সুতাটা কেন ছিঁড়ে যায়। এখন যাই দেখা গেল মেশিনের আরপিএমও ঠিক আছে, যে মেশিনের সুতাটা বারবার ছিঁড়ে যাচ্ছে সেই মেশিনের আরপিএমও ঠিক আছে। এখন যদি আরপিএম ঠিক থাকে তাহলে মেশিনে তো কোনো সমস্যা না, তাহলে সমস্যাটা আসলে কোথায়? সুতার সমস্যা। এখন সুতা, হ্যাঁ, ম্যাটেরিয়ালের সমস্যা। ওকে, এখন তারপরে আমি ফাইন্ড আউট করা হলো, তারপরে আমি দেখলাম যে ডাইং প্রসিডিওর ঠিক আছে কিনা। এটা তো অবশ্যই ডাইং করা হয়েছে, সুতা অবশ্যই ঠিকঠাক মতো করা হয়েছে কিনা, সুতার স্ট্যান্ড ঠিক আছে কিনা, এটাও আমি চেক করলাম। তারপরে যেটা দেখা গেল, না, ডাইং প্রসিডিওরও ঠিকঠাক আছে, ফিনিশিংও ঠিকঠাক আছে। এখন সুতাটা যখন এই যে হার্ড ওয়েন্ডিংয়ে আমি যখন চালালাম, অথবা কি করা হলো, ওই যে আমি যখন প্যাকেজ করব, ববিনের মধ্যে জড়াবো, ওয়েন্ডিং করব, মানে জড়াবো সুতাটাকে, সেখানে কি অবস্থা? ওখানে যাই দেখা গেল যে আরপিএমে চালানোর কথা মেশিনটা, ওই মেশিনে কিছু জায়গায় নাট খোলা ছিল, কিছু জায়গায় নাট খোলা, অর্থাৎ সুতাটা যখন আপ ডাউন করছে সুতাটার স্ট্যান্ড ঠিক মতো হয় না, অর্থাৎ ঠিকভাবে জড়ায় নাই, মানে ওই স্ট্যান্ডটা নাই, দেওয়ার মতো সুতাটা কী হয়েছে, ছিঁড়ে গেছে। সো এটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? সুতা যে শুধু নির্দিষ্ট আরপিএমে চালালেও যে সুতা ছিঁড়ে যাবে না এমন না, সুতার গুণগত মান ঠিক আছে কিনা সেটাও দেখতে হয়। আরেকটা জিনিস আছে, তোমরা মনে করে রাখবা, লট মিক্স নামে একটা ওয়ার্ড আছে, লট মিক্স, রাইট? যেহেতু আপনারা চাকরি করেন, ইয়েস, সুতরাং অনেকগুলো লট থাকে। ধরেন বলা হলো যে এত লটে, ধরেন 40 লট, সাপোজ বললাম 40 লটে সুতা বা 40 সিঙ্গেল, হ্যাঁ 40 সিঙ্গেল সুতা আমার হচ্ছে অর্ডার আসছে। এখন তোমার কাজ কি ফ্যাক্টরিতে? তোমার কাজ হচ্ছে 40 সিঙ্গেলের সুতা এটা আসলেই কি না সেটা দেখা উচিত। মাঝে মাঝে কি তোমাকে বলো 40 সিঙ্গেলের সুতা, তোমাকে দিছে মনে করো 60 সিঙ্গেলের সুতা, 30 অথবা দেখা গেল 32 দিছে। এখন হবে কি, হবে মানে কি, দেখো তোমাকে দিছে হলো 60 আর তুমি চাইছো কত, 32। এখন ধরো তোমাকে 32 তুমি জানো, তুমি 32 অনুযায়ী তুমি কি সুতার রেসিপি দিবা, কিন্তু দেখা গেল যে সুতাটা কি দিছে 60, তাহলে কি সুতার ডাইং আর হবে, মিলবে? মিলবে না। দুটা কোয়ালিটি তো আলাদা হবে, বাদ, কিন্তু তুমি তো এই অনুযায়ী রেসিপি তৈরি করে নিছো, তুমি তো এই অনুযায়ী রেসিপি তৈরি করো নাই, কারণ তোমাকে বলা হয়েছে 32 সিঙ্গেলের সুতা এখন ডাইং করা হবে, তাহলে পুরাটাই কিন্তু লস প্রজেক্ট, আবার প্ল্যান করতে হবে। কিন্তু সুতা যখন আসে, সুতা তোকে বাইরে থেকে আনা হয়, সুতা যখন আসে সুতা কিন্তু লট মিক্স চেক করে নেওয়া হয়, এটা খুব ম্যান্ডেটরি, এগুলো খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা জিনিস আছে, সেটা ওয়েট চেক করা, আরেকটা হচ্ছে ওয়েট চেক করা। এখন দেখো সুতার, এখন ধরো কেন ওয়েট চেক করা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলো তো? ইয়েস, না সেটাও না, আরেকটা জিনিস আছে, রিজন আছে। কি রিজন বলো তো? আর বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট ক্লাস নিব। কি রিজন হতে পারে? আচ্ছা, এটা আর কি হতে পারে? একটা মেন ইস্যু আছে, চিকন মোটা না, আর কি ইস্যু হতে পারে? আচ্ছা দেখো, ধরো এটা হচ্ছে 32 নাম্বার মেশিন, 32 নাম্বার মেশিন, ভালো করে বুঝো, কাজে লাগবে আশা করি। এটা হলো 32 নাম্বার মেশিন। আমি প্ল্যান করছি হচ্ছে এখানে 1000 কেজি ডাইং করব, ওকে? এখন ডাইং করার আগে তো এটা অলরেডি কি করা হয়েছে, ল্যাবে টেস্ট করে নেওয়া হয়েছে, রেসিপি তৈরি করেছে, রাইট? তুমি কি করছো বলো তো? 1000 কেজি ফেব্রিকের জন্য অথবা 1000 কেজি ইয়ার্নের জন্য তুমি একটা কি করছো, রেসিপি তৈরি করে ফেলছো, অলরেডি হয়ে গেছে রেসিপি। এখন ওয়েট দেখা গেল এখানে হচ্ছে 980 কেজি, কাপড়ের শেডই মিলবে না, ডাইংয়ের শেডই মিলবে না। কেন মিলবে না? তার রিজন হচ্ছে রেসিপি অন্য ব্যাপার স্যাপার থেকে আলাদা রেসিপি। তুমি 1000 কেজির জন্য তুমি রেসিপি নিছো, বাট তোমার ওয়েট কত, 980 কেজি, শেড মিলবে না। ডাইং কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, খুবই সেন্সিটিভ জিনিস, কালার কোথায় ধরবে আর কোথায় ধরবে না এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য এগুলো কিন্তু খুবই, তোমার মনে হচ্ছে আরে 1000 কেজি ডাইং করা যায়, এখানে 980 কেজি, এটা কমই করছি, তাহলে আবার সমস্যা কি? আরে ভাই সমস্যা তো হবেই,
কারণ রেসিপিটা তুমি 1000 কেজি নিছো, কেন এখানে ডাইস আছে না, কালার তো বেশি ধরে যাবে। এখন শেড তো আর তোমার কি এক হবে না, স্যাম্পলের সাথে মিলবে না। মিলবে না তো স্যাম্পলের সাথে, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বারবার এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে কি বলতো, তিনটা জিনিস খুব ভালো করে পড়েছি। সেটা হচ্ছে কি, ফ্রিকশনটা আসলে কি, ফ্রিকশনটা কেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স অফ ফ্রিকশন, আর হচ্ছে কি কি প্রবলেম হয়। ফেস করতে পারি। বুঝে গেছে তো, রাইট? তাহলে আমরা খুব সহজে বলতে পারবো। তাহলে আরেকবার রিভিউ করে নেই ফেব্রিকের তাহলে কি কি ফল্ট হতে পারে। একটা হচ্ছে নেক্সট ফরমেশন হতে পারে, নেক্সট তারপর ইয়ার্ন হিয়ারিংনেসটা কি হবে, বেশি হতে পারে। তারপর কি হতে পারে, ফাইবারগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ফেব্রিকের হ্যান্ডেল প্রপার্টিস কমে যায়, ইয়ার্নের স্ট্রেন্থ কমে যায়। ওকে, এক্সেট্রা পারা যাবে পরীক্ষায় যদি আসে। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আজকে কোনো কোশ্চেন আছে কিনা ক্লাসে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ।